রাত পোহালেই ২০২৬ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হতে শুরু করবে। আমরা জানি যে দফায় এবারের নির্বাচন হয়েছে। প্রথমে ১৫২টা কেন্দ্রের জন্য নির্বাচন হয়েছে, ভোট গ্রহণ হচ্ছে ২৩শে এপ্রিল, ২৯শে হচ্ছে ১৪২টা কেন্দ্রের। প্রথমে ১৬ জেলার ভোট গ্রহণ হয়, পরবর্তীতে ৭ জেলার ভোট গ্রহণ হয়। তবে ২৯৪টা কেন্দ্রের ফল ঘোষণা হবে না ৪ তারিখে, ২৯৩টা কেন্দ্রের ফল ঘোষণা হবে। কারণ ফলতার ফল হচ্ছে না। ফলতাতে আবার ইলেকশন হবে। ২১ তারিখে ফলতাতে ভোট হবে, ২১শে মে এবং ২৪শে মে ফলতা বিধানসভার ফলাফল জানা যাবে। ফলতাতে সিভিয়ার প্রবলেম হয়েছে, ইলেকটোরাল প্রবলেম হচ্ছে, যে কারণে পুরো বিধানসভাতে ২৮৫টা বুথেই কিন্তু আবারও ভোট হবে, ভোট দিতে হবে সেখানকার মানুষদের। এবং এত যে চক্রব্যূহ তৈরি করা হলো, পর্যবেক্ষক নিয়ে আসা হলো, বাইরের পুলিশ পর্যবেক্ষক সিংহাম অজয় পাল শর্মা এলেন, তবুও নাকি সেখানে রিগিং আটকাতে ব্যর্থ হয়েছে নির্বাচন কমিশন। এটাকে ব্যর্থতাই বলবো। নির্বাচন কমিশন তবুও ব্যর্থ হয়েছে জাহাঙ্গীর খানদের আটকাতে, যদি আমি ধরেই নিই যে জাহাঙ্গীর খানরাই রিগিং করেছে। যেখানে পুলিশ পর্যবেক্ষক, সাধারণ পর্যবেক্ষক সবাই কিন্তু তৃণমূলের বিরুদ্ধেই ধরে নেওয়া যেতে পারে, কারণ সর্বস্তরে কিন্তু বদলে দেওয়া হয়েছিল অফিসারদের, নতুন অফিসারদের নিয়ে আসা হয়েছে। এত ব্যাপক কেন্দ্রীয় বাহিনী, তারপরেও সেখানে রিগিং আটকানো গেল না। তারপরেও সেখানে ইভিএম এর উপর সেলোটেপ কে বা কারা মারলো, ওয়েবকাস্টিং হয়েছে, এত নাকি কন্ট্রোল রুম, সেখানে কন্ট্রোল রুম থেকে পাহারা দেওয়া হয়েছে, প্রত্যেক মুহূর্তের নজর ছিল, কেন্দ্রীয় বাহিনী কন্ট্রোল রুম ছিল। তারপরেও সেখানে যদি ঘাপলা হয়ে থাকে, তার দায় কে নেবে? কেন নির্বাচন কমিশন নেবেন না? কেন ওই প্রিসাইডিং অফিসার গুলো নেবে না? কেন পুলিশ পর্যবেক্ষক নেবে না? কেন সুব্রত গুপ্ত তিনি নেবেন না? তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা হবে? তাদেরকে কি সাসপেন্ড করা হবে? এর দায় তো তাদেরও। আচ্ছা, সামান্য ভুলের জন্য একের পর এক পুলিশ অফিসারকে সাসপেন্ড করা হচ্ছে, বদলি করে দেওয়া হচ্ছে, বসিয়ে দেওয়া হচ্ছে। এর আগে আমরা দেখতাম কি, ইলেকশনের সময় কোনো পুলিশ অফিসারের বিরুদ্ধে কোনো রাজনৈতিক দল কোনো অভিযোগ করলে তাকে সরিয়ে দেওয়া হতো। এবার তো স্বতঃপ্রণোদিতভাবে নির্বাচন কমিশন সবাইকে বসিয়ে দিয়েছে। যারা আগে ছিল, রাজ্য সরকার যাদেরকে নিয়োগ দিয়েছিল তাদের সবাইকে বসিয়ে দেওয়া হচ্ছে বা বদলি করে দেওয়া হচ্ছে, ভিন রাজ্যে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তো তারপরেও এই রিগিং আটকাতে পারলো না কেন? এটা ঠিক যে এবারে অন্যান্য বারের তুলনায় অশান্তি কম হয়েছে, রক্ত ঝরেনি বললেই চলে। ভোটের দিন অন্তত এই অশান্তির জেরে কারো মৃত্যু হয়নি। কিন্তু একটা পুরো বিধানসভা কেন্দ্রে ভোট বাতিল করে দিয়ে আবার সেখানে পুনর্নির্বাচন, এটা কিন্তু কমিশনের ব্যর্থতাকেই তুলে ধরে। এবারের নির্বাচন অনেকগুলো দিক থেকে কিন্তু আলাদা ছিল। এসআইআর এর পরে নির্বাচন, এসআইআর এ লক্ষ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে, টোটাল ৯১ লক্ষ। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে ২৭ লক্ষ মানুষের নাম বাদ গেছে। তাদের মধ্যে কিছু অংশের মানুষের নামে নিষ্পত্তি হয়েছিল ট্রাইব্যুনালে, যারা ভোট দিতে পেরেছেন, ভোট দেওয়ার যোগ্যতা পেয়েছেন প্রথম দফা, দ্বিতীয় দফাতে। কিন্তু যদি সেখানে পার্সেন্টেজ করা যায়, তাহলে এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যাদেরকে বাদ দেওয়া গেছিল, তাদের মধ্যে 90%-এরও ওপরে তারা কিন্তু ভোটাধিকার পেতে পারতেন বা পেয়েছেন, যেটুকু বা নিষ্পত্তি হয়েছে। ফলত এটা বলা যায় যে, যে অভিযোগ তৃণমূল বা বামেরা করেছে যে একটা ইচ্ছাকৃতভাবেই বিজেপিকে সুবিধে পাইয়ে দিতেই কমিশনের এই ধরনের পদক্ষেপ, লজিক্যাল ডিসক্রিপেন্সির মতন বিষয়কে তুলে নিয়ে আসা, যা দেশের অন্য কোথাও এই লজিক্যাল ডিসক্রিপেন্সি ছিল না, শুধুমাত্র আমাদের রাজ্যে এটাকে বলবৎ করা হয়েছিল। সেটা খানিকটা ইচ্ছাকৃত বলেই রাজনৈতিক দলগুলো অভিযোগ করে বিজেপিকে সুবিধে পাইয়ে দিতে, এবং নির্বাচন কমিশনও সেটাই প্রমাণ করতে যেন উঠে পড়ে লেগেছিল। তো এবারে ইস্যুগুলো যদি আপনাদের আরেকটু রিকল করি, ইস্যুগুলো কি ছিল? দেখুন, এক, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ১৫ বছরের যে অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর, সেটা ছিল। সরকার বিরোধী বহু মানুষের বক্তব্য ছিল যে মহিলাদের নিরাপত্তা, আরজি করের বিষয়ের পর বিষয়টা আরো বেশি করে প্রকট হয়। আরজি করে জুনিয়র চিকিৎসকের যে তাকে ধর্ষণ করে মৃত্যু, রাত দখল দেখেছিল প্রথম এই বাংলা। দল মত নির্বিশেষে মানুষ রাস্তায় বেরিয়ে এসেছিলেন। নির্যাতিতার মা, তিনি
দ্বারে দ্বারে গিয়েছেন সুবিচার পাওয়ার জন্য, প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সাক্ষাৎ চেয়েছেন, পাননি। কিন্তু ভোটের সময় কি দেখা গেল? নির্যাতিতার মা পানিহাটি কেন্দ্র থেকে বিজেপির টিকিটে দাঁড়িয়ে পড়লেন। যে কেন্দ্রীয় নেতারা তার সঙ্গে দেখা করতে চাইলেন না, প্রধানমন্ত্রী দেখা করার সময় করতে পারলেন না, তিনি তার নির্বাচনী প্রচারে কিন্তু চলে আসতে পেরেছিলেন। যে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি ওই আরজি করে ঘটনার পরে পরে যখন সিবিআই তদন্ত নিয়ে ক্ষোভ ছিল নির্যাতিতার মায়ের, তখন স্বরাষ্ট্রমন্ত্রী দেখা করতে পারেননি। কিন্তু ভোটে তাকে টিকিট দিয়ে দিতে পেরেছে, তার সাথে কথা হয়েছে, নানান আলোচনা হয়েছে, তাকে ডাকাও হয়েছে। আবার কখনো কখনো তার একটা ভাইরাল ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে তিনি নাচছেন। যাই হোক, এটা নিয়ে আমি খুব বেশি বলতে চাই না। তো এই ইস্যুটা ছিল। অনুন্নয়নের প্রশ্ন ছিল, দুর্নীতি মতন একটা ইস্যু ছিল, যদিও দুর্নীতিতে এই রাজ্যে ভোট হয় না, সেটা আগের নির্বাচনগুলোতেও দেখা গিয়েছে। অপরদিকে সরকার মানে কেন্দ্রীয় সরকারের পক্ষে বা বিজেপির পক্ষে কি ইস্যু ছিল? ঘুষপেটিয়া বা অনুপ্রবেশকারী। অনুপ্রবেশকারীতে ভরে গিয়েছে, রাজ্যের ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গিয়েছে, রাজ্যের মানুষের রুটি রুজি কেড়ে নিচ্ছে বাংলাদেশিরা, রোহিঙ্গারা এখানে ভরে গিয়েছে। এই দাবিতে, এই অভিযোগে সোচ্চার হয়েছিল বিজেপি। একের পর এক রাজনৈতিক মঞ্চ তারা উত্তাপ ছড়িয়ে বেরিয়েছে, বিদ্বেষ ছড়িয়েছে বলে অভিযোগ করে তৃণমূল কংগ্রেস বামেরা। যে কারণে এসআইআর, তবে এসআইআর পর্বে কিন্তু একজনও বাংলাদেশি বা রোহিঙ্গাকে আইডেন্টিফাই করতে কেউই পারেনি। কখনো কমিশন বলেছে এটা স্বরাষ্ট্র মন্ত্রকের কাজ, কখনো স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যেটা তো নির্বাচন কমিশন বার করবে। কিন্তু একজনও বিদেশি বা একজনও রোহিঙ্গা বাংলাদেশি কাউকে আইডেন্টিফাই করতে পারেনি। ভোট হয়ে গেছে, কিন্তু সেই ভোটে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি প্রায় ২৭ লক্ষ মানুষ। এত সবকিছুর পরে চরম উত্তাপ মালদাতে। সেখানে যারা বিচারাধীন, যারা এই মানুষগুলো যাদের বিচার চলছিল, তারা লজিক্যাল ডিসক্রিপেন্সি বা আন্ডার অ্যাডজুডিকেশনে ছিল। জুডিশিয়াল অফিসারদের ঘিরে বিক্ষোভ, তার জেরে মোফাক্করুল ইসলাম আইনজীবী, তাকে জেলে যেতে হয়েছে, সেই ছবিও দেখেছে। এত সবকিছুর পরে নির্বাচন হয়েছে, আর সেই নির্বাচনের ফল প্রকাশ হওয়া সময়ের অপেক্ষা। আর কয়েক ঘন্টা পর থেকে কিন্তু এই ফলাফল জানা যাবে যে মানুষ কাদের রায় দিল, পরিবর্তনের পক্ষে দিয়েছে নাকি প্রত্যাবর্তনের পক্ষে দিয়েছে। এখন এক্সিট পোলগুলো ম্যাক্সিমামে বলেছে যে পরিবর্তনের পক্ষে মানুষ রায় দিয়েছে, তারা সেই এক্সিট পোল দেখিয়েছে। যদিও তৃণমূল, তারা বলছে এই এক্সিট পোল বিজেপি করিয়েছে, বিজেপি পয়সা দিয়ে করিয়েছে এক্সিট পোল, কারণ যাতে তাদের কর্মীদের মনোবল ভেঙে না যায়, গণনা কেন্দ্রে যাতে কারচুপি করা যায়। আর তৃণমূল যে হাড্ডাহাড্ডি লড়াই দিচ্ছে একবারে, কারণ তৃণমূলের বিরুদ্ধে বা এই রাজ্যের শাসক দলের বিরুদ্ধে বিজেপি তাদের কেন্দ্রীয় সমস্ত ফোর্সকে ব্যবহার করে ফেলেছে। ইডি, সিবিআই, এনআইএ, ২.৫ লক্ষ কেন্দ্রীয় বাহিনী, দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা, বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের কথাই বলছি, বিশেষ করে যোগী আদিত্যনাথ কিংবা হেমন্ত বিশ্ব শর্মা, তারা এসেছেন। বিজেপির সর্বভারতীয় সভাপতি ঘন ঘন এসে প্রচার করে গিয়েছেন। স্মৃতি ইরানিরা এসে প্রচার করে গিয়েছেন। দিল্লির মুখ্যমন্ত্রী প্রচার করেছেন। ফলত একটা একটা দেশের শক্তির বিরুদ্ধে, কার্যত দেশের শক্তির বিরুদ্ধে একটা রাজ্যের শক্তি মধ্যে লড়াই হয়েছে, এবং তৃণমূল কংগ্রেস সেই লড়াইটা ভোটের ময়দানে তো দিয়েছে, পাশাপাশি তারা সেই লড়াই স্ট্রং রুম থেকে একেবারে যে কাউন্টিং হল, সেই কাউন্টিং হল পর্যন্ত তারা নিয়ে যেতে চাইছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়রা বলছেন যে কাউন্টিং হল ছাড়বেন না যতক্ষণ পর্যন্ত দলনেত্রী যতক্ষণ পর্যন্ত না নির্দেশ দিচ্ছেন, কাউন্টিং হল ছাড়বেন না। প্রত্যেকটা পদক্ষেপে নজর রাখুন, কড়া নজর রাখুন, যাতে কোথাও কোনো ধরনের অন্যায় না হয় তৃণমূলের সঙ্গে, তৃণমূল প্রার্থীদের সঙ্গে। কাউন্টিং হলে কেন্দ্রীয় সরকারি এমপ্লয়ি থাকবে কি রাজ্য সরকারি এমপ্লয়ি থাকবে, এটা নিয়েও দ্বন্দ্ব হয় কমিশনের সঙ্গে। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় তৃণমূল, শেষমেশ সুপ্রিম কোর্ট বলে রাজ্য কেন্দ্র দুই সরকারের এমপ্লয়িরাই থাকতে পারেন। হয়তো এখানেও কিছুটা ব্যাকফুটে চলে যায় নির্বাচন কমিশন। বারবার তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্টে দৌড়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছেন সুপ্রিম কোর্টে এসআইআর নিয়ে সওয়াল করতে। ফলত কমিশনের সঙ্গে টক্কর, বিজেপির সঙ্গে রাজনৈতিক লড়াই, পাশাপাশি একটা রাষ্ট্রের কার্যত শক্তির বিরুদ্ধে
লড়াই। এই যে কলকাতা পুলিশের এই ভবানীপুরের যিনি ওসি যাকে নিয়ে এসেছিল নির্বাচন কমিশনই, গৌতম দাস, তাকে গতকাল সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন। এই গৌতম দাস তিনি তার পোস্টে লিখেছেন যে অপারেশন সিঁদুর 2.5 বাংলা থেকে শুরু হবে। অপারেশন সিঁদুর না হোক, অন্তত কেন্দ্রীয় সরকার বা বিজেপি নেতাদের যা ভূমিকা দেখা গিয়েছে, যেভাবে কেন্দ্রীয় ফোর্স সরাসরি ব্যবহার হয়েছে, বিপুল অর্থ তো রয়েছে, কোথাও কোথাও টাকা দিতে গিয়ে ধরাও পড়েছে বিজেপি নেতারা। এত সংখ্যক মতুয়াদের নাম বাদ চলে যাওয়া, রাজবংশী ভোট বাদ চলে যাওয়া, অনেক ঘটনা ঘটে গিয়েছে এই নির্বাচনকে কেন্দ্র করে। তো এই বিপুল ফোর্সের বিরুদ্ধে লড়াই করেছে তৃণমূল কংগ্রেস। এখন জয় তারা পাবে কি পাবে না সেটা তো কালকে সকাল থেকে জানা যাবে। সবচেয়ে বড় বিষয় যেটা, যে এই নির্বাচনের ফল ভোট ঘোষণার একদম মানে ভোট ঘোষণা, ভোট হয়ে যাওয়ার পরে পরে শুভেন্দু অধিকারী গত দুদিন আগেকার মন্তব্য যে সবাই শান্তি বজায় রাখুন, নির্বাচন মিটে গিয়েছে, মানুষের রায় পড়ে গেছে, ইভিএম এ জমা হয়ে গেছে, এখন শান্তি বজায় রাখুন। হঠাৎ টোন ডাউন অনেক কিছুর ইঙ্গিত দেয়, যেটা নিয়ে আমিও ভিডিও করেছি। যাই হোক, সেটা পরবর্তীতে বলা যাবে, বিশ্লেষণ করা যাবে, আরো গভীর আলোচনা করা যেতেই পারে আফটার দ্য রেজাল্ট। তো এই ব্যাপক ফোর্সের বিরুদ্ধে লড়াই ছিল। কেউ কেউ এই লড়াইকে বাংলার লড়াই, কেন্দ্রের সঙ্গে বাংলার লড়াইয়ের তুলনা করেছেন, বাংলার অস্মিতার লড়াই করেছেন। কারণ যেভাবে বাংলাদেশি দাগিয়ে দেওয়া হচ্ছিল রাজ্যে রাজ্যে, তার বিরুদ্ধেও এটা লড়াই। প্রচুর পরিযায়ী শ্রমিক এসে ভোট দিয়েছেন, বিজেপি তাদেরকে নিয়ে এসে ভোট দেওয়া করিয়েছে, তাদেরকে দিয়ে এখন তারা কোথায় ভোট দিয়েছে এটাও একটা বড় চিন্তার বিষয় শাসক বিরোধী দুপক্ষেরই। সব মিলিয়ে অবশেষে এই ভোটের ফলাফল বের হতে চলেছে। দেখা যাক এবার মানুষ তারা কিসের জন্য ভোট দিয়েছেন, কোন কোন ইস্যুতে ভোট দিয়েছেন। শাসক দল তারা যেমন যুবসাথী প্রকল্প চালু করেছে, লক্ষ্মীর ভান্ডার ছিল, টাকা বাড়িয়েছে, পাল্টা বিজেপিও বলেছে তারা এলে আরো বেশি বেশি করে অর্থ দেওয়া হবে। কারণ এই বুঝে গেছে বিজেপি যে ডোল পলিটিক্সটা কোথাও গিয়ে কাজ করছে। ডোল তারাও দিচ্ছে, অথচ তারাই একটা সময় লক্ষ্মীর ভান্ডারকে ভিক্ষার ডালি বলতো। প্রচুর প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু সেই প্রতিশ্রুতি কতটা পূরণ করেছে অন্যান্য রাজ্যে সেটা সবাই জানেন। তো এই সব কিছু দেখে মানুষ ভোট দিয়েছেন। এখন দেখা যাক মানুষের রায় কোন দিকে যায়। তবে আমি ভিডিও শেষ করব এটা বলেই, মানুষের রায় যেদিকেই যাক না কেন, শান্তি বজায় থাকুক, অশান্তি করবেন না, যে মানুষের রায়কে মেনে নেবেন আশা করব। এবং বাংলা যেন তার হৃত গৌরব ফিরে পায়, শান্তি বজায় থাকে, অশান্তি যেন না হয়, এবং যেটাই হোক দুপক্ষে যেন মেনে নেয়, আর তার জন্য যেন কোনো বৈরিতা না থাকে, বঞ্চনা যেন আর বারবার বাংলার বিরুদ্ধে না হয়, এই আবেদন থাকবে আমার আজকের এই ভিডিও থেকে। থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।